আমাকে আর মেরো না জাঙ্কুক, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে আর মেরো না। তোর সাহস হয় কি করে আমার মায়ের সাথে গলা উঁচু করে কথা বলার? কে দিয়েছে সাহস? এটা বলে জাঙ্কুক আরো মারতে লাগে তেকে। জাঙ্কুক তেকে খুব বাজেভাবে মারছে। আর পাশ থেকে জাঙ্কুকের মা জিন আর বোন জিমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে আর হাসছে। জাঙ্কুক আর তে তারা ভালোবেসে বিয়ে করেছিল। প্রথম কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু জাঙ্কুকের মা আর বোনের জন্য দিন দিন জাঙ্কুক খুব অত্যাচার শুরু করে দেয় তের ওপর। কথায় কথায় গায়ে হাত দেয়, বাপ মা তুলে গালাগালি করে। জিন আর জিমিন যা বলে তাই মেনে নিয়ে জাঙ্কুক তেকে খুব মারে, খুব অত্যাচার করে। আর তে সব কিছু মুখ বুজে সহ্য করে, কারণ সে অনাথ, এতিম, কোথায় যাবে? এই পৃথিবীতে তের জাঙ্কুক ছাড়া আর কেউ নেই, তাই তো সব অত্যাচার মুখ বুজে সহ্য করে পড়ে থাকে এইখানে। জাঙ্কুক তের চুলের মুঠি ধরে গাল চেপে বলে, আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল কি জানিস? তোকে বিয়ে করা। এটা বলে জাঙ্কুক তের পেটে একটা লাথি দেয়, আর তে ছিটকে গিয়ে পরের দরজার সামনে। আরেম তখন অফিস থেকে বাসায় আসে। আরেমের পায়ের সামনে তে পড়ে থাকে। আরেম তেকে তোলে আর জাঙ্কুকের দিকে তাকিয়ে পরপর জিমিন আর জিনের দিকেও তাকায়। এসব কি হচ্ছে কি? প্রতিদিন তোমরা কি শুরু করেছো? আর জাঙ্কুক, তুই বৌমাকে এভাবে কেন মারছিস? খুব ভালো মানুষ তো, তাই এজন্য পেটাচ্ছি। আমি কিন্তু তোর এসব মেনে নিব না জাঙ্কুক। তের শরীরে কোনো শক্তি নেই, দাঁড়িয়ে যে থাকবে সেটার শক্তিটুকু পাচ্ছে না। আরেম ব্যাপারটা বুঝতে পারে, তাই তেকে বলে, তেমা, তুমি ঘরে যাও। তে অশ্রু ভরা নয়নের সবার দিকে একবার করে তাকালো, তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেক কষ্ট করে ঘরের দিকে চলে গেল। জাঙ্কুক এখনো রাগী চোখে তের দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে যখন এভাবে অত্যাচার করবে তখন বিয়ে কেন করেছিলে? শুধু শুধু কি আর অত্যাচার করে? ওর কর্মকাণ্ডের জন্যই তো অত্যাচার করে। তুমি চুপ করো, এসব কিছু তোমার জন্য হয়েছে। আমার মা আর বোনের সাথে ও তেরামি করে কথা বলার কে? আমি ওকে ছেড়ে দেবো? খুন করে ফেলবো আমি ওকে। আগে নিজের মা বোনকে ঠিক করো, তারপর অন্যের মেয়েকে শাসন করতে যাও। এটা বলে আরেম তার রুমে চলে যায়। জাঙ্কুক রাগে ফুঁসতে থাকে, তারপর সে তেড়ে তার ঘরে চলে যায়। আর ঘরে ঢুকে দেখে তে বিছানায় বসে আছে। জাঙ্কুক আবারও তের কাছে গিয়ে তার চুলের মুঠি ধরে টেনে তুলল। আমার মা আর বোনের সাথে যদি ভালো ব্যবহার করতে না পারিস, তাহলে তুই এই বাসা থেকে বেরিয়ে যাবি। আমার মা আর বোন যা বলবে তোকে তাই করতে হবে। করিনি, আমাকে বিশ্বাস করো, আমি সব করি যা যা তোমার মা আর বোন বলে। আমাকে একটু বিশ্বাস করো, তাদের কথা মতো থাকলে তাহলে তারা কেন বিচার দেয় তোর নামে আমার কাছে? আমাকে বিশ্বাস করো তুমি, আমি কিছু করিনি। জাঙ্কুক তের গলা চেপে ধরে বলল, খোদার কসম তে, আর কোনোদিনও যদি আমি শুনি যে তুই আমার মা আর বোনের সাথে খারাপ ব্যবহার করেছিস, ওই দিন তোর জীবনের শেষ দিন হবে। এটাই বলে জাঙ্কুক তেকে ধাক্কা মেরে ওয়াশরুমে চলে যায়। আর তে কান্না করতে থাকে। রাতে জাঙ্কুক খাওয়া দাওয়া করে রুমে আসে আর দেখে তে ঘুমিয়ে গেছে। জাঙ্কুক সোফায় বসে অফিসের কিছু কাজ করছিল। তারপর খাটে এসে তের ঘুমন্তের মুখের দিকে তাকিয়ে থাকে। তের শরীরে জাঙ্কুকের দেওয়া আঘাতের চিহ্নগুলো দেখতে লাগলো। জায়গায় জায়গায় রক্ত জমে গেছে, ঠোঁটটা কেটে গেছে, লাল লাল হয়ে ফুলে আছে কিছুটা। জাঙ্কুক ড্রয়ার থেকে একটা মলমের কৌটা বের করলো আর তের ক্ষত স্থানে লাগিয়ে দিতে লাগলো। ঘুমের মধ্যে ব্যথা পাওয়াতে তে একটু নড়েচড়ে উঠল। জাঙ্কুক ধীরে সুস্থে লাগাতে লাগলো মলমটা। তারপর দেখলো তের ঠোঁট দুটো শুকনো হয়ে আছে। তে নিজের ঠোঁট দিয়ে তের ঠোঁট দুটো ভিজিয়ে দিল। পরম আবেশে কয়েকটা চুমু খেলো ঠোঁটে। তারপর তেকে বুকে নিয়ে শুয়ে পড়ল। কিন্তু তার আগে জাঙ্কুকের চোখ থেকে দুফোঁটা পানি মুছে নিল। সকালবেলা ঘুম ভেঙে যায় তের, আর সে দেখলো জাঙ্কুকের বুকে। জাঙ্কুক তাকে দুহাত দিয়ে জড়িয়ে রেখেছে। তে কিছুক্ষণ চেয়ে থাকলো জাঙ্কুকের মুখের দিকে। তারপর আস্তে আস্তে উঠে পড়লো। শরীরের ব্যথা একটু কম আছে। পাশের টেবিলে মলমের ডিব্বা দেখে বুঝতে পারলো যে জাঙ্কুক তাকে কাল রাতে মলম লাগিয়ে দিয়েছে, তাই ব্যথা কমে গেছে। তে উঠে ফ্রেশ হয়ে নিচে যায় নাস্তা বানাতে। জিন, জিমিন, আরেম কেউ এখনো উঠেনি। জিমিনের বিয়ে হয়ে গেছে, কিন্তু বেশিরভাগই সে তার বাপের বাড়িতে থাকে, কারণ সুগার মার সাথে জিমিনের জমে না। সুগা অনেকবার জিমিনকে নিতে এসেছিল, কিন্তু জিমিন বলেছে সে সুগার মা থাকলে সে ওই বাড়িতে কিছুতেই যাবে না। তের নাস্তা বানানো হয়ে গেলে সবকিছু টেবিলে নিয়ে রাখে আর বাকি কাজগুলো সেরে নেয়। বাড়ির একটা কাজও জিন আর জিমিন করে না, সবকিছু তের একাই সামলায়। তের সব কাজ গোছানো
গোছানো শেষ হয়ে গেলে সে তার ঘরে যায়, গিয়ে দেখে তার সুদর্শন স্বামী ঘুম থেকে উঠেছে। তে সেদিকে তাকিয়ে বেলকনিতে কিছু জামা কাপড় ছিল সেগুলো এনে ভাঁজ করতে থাকে। জাঙ্কুকদের কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে, ঘাড়ে মুখ গুজে দেয়। তে শিউরে ওঠে। শরীরের ব্যথা কেমন আছে তে? তে এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে দিল। জাঙ্কুক তেকে তার সামনে ঘুরিয়ে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরল। পাখি, আই এম সরি জান। সারাদিন পর কাজ থেকে এসে যখন তোমার নামে উল্টোপাল্টা কথা শুনি তখন আমার মাথায় কাজ করে না। আমি তোমাকে বারবার বলি যে তাদের মন মতো চলো, যাতে তোমার নামে তারা কিছু বলতে না পারে, কোনো কমপ্লেন না করতে পারে, কিন্তু তারপরেও তোমাকে নিয়ে কমপ্লেন শুনতে হয়। আমার মাথা ঠিক থাকে না সোনা। আমি সারাদিন কত প্রেশারে থাকি তুমি জানো। অফিসের যন্ত্রণা থেকে একটু বাড়িতে আসি শান্তি খোঁজার জন্য, কিন্তু সেই শান্তিতেও অশান্তি। কাল আমি প্রচুর রেগে গিয়েছিলাম আর তোমাকে ওইভাবে মেরেছিলাম, কিন্তু বিশ্বাস করো জান, সব থেকে বেশি আঘাত আমি নিজেই পেয়েছি। এ কেমন ভালোবাসা যে মারবে আবার পরে আদরও করবে? অসহ্যকর। তুমি কখনো আমার কথা শোনার চেষ্টাও করনি। সরি জান, আর কান্না করো না। জাঙ্কুক থেকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়, তারপর নিজের ভর তের উপর পুরোপুরি ছেড়ে দেয়। অফিসের লেট হবে তো তোমার, হোক সমস্যা নেই জান। আমার এখন তোমাকে আদর করতে হবে, তা না হলে আমি শান্তি পাচ্ছি না বলে জাঙ্কুকদের মধ্যে ডুব দিল। আই লাভ ইউ জান। খুব ব্যথা লেগেছিল তাই না কাল? সব ব্যথা দূর করে দিব সোনা। এটা বলে তের সাথে জোরে জোরেই লাভ মেকিং করতে থাকে, তোমরা তো বুঝোই না। তে জাঙ্কুককে দু হাত দিয়ে জড়িয়ে নেয় আর জাঙ্কুক তেকে ভালোবাসতে লাগে। তারপর ওদের ভালোবাসা শেষ হলে তেকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায় আর দুজনে একসাথে গোসল করে বের হয়। আসলে আমরা মেয়েরা অন্যরকম তাই না? যদি স্বামীরা কষ্ট দেয়, যত আঘাতই করুক না কেন, আমরা স্বামীকে ছেড়ে অন্য কোথাও যেতে পারি না তাই না? আসলে কিছু কিছু শাশুড়ি ননদের জন্যই স্বামীরা উগ্র মেজাজের হয়ে যায়। তারপরে মনে করো বাইরে থেকে অনেক খাটাখাটনির পরে এসে স্বামীদের কানে যখন ওই কথাগুলো বলে তখন স্বামীরা অলরেডি এমনিতেই রেগে যাবে, ওই জন্যই আর কি। যাই হোক, তোমরা এখন গল্পটা এনজয় করো। জাঙ্কুক তেকে নিয়ে বের হয় ওয়াশরুম থেকে, তারপর নিচে যায়। জাঙ্কুক রেডি হয়ে নিচে গিয়ে দেখে জিমিন আর জিন সোফায় বসে চা খাচ্ছে। তে সবাইকে নাস্তা দিবে বলে টেবিলে সাজাতে থাকে। মা আসুন, খেয়ে নেবেন। জিন মুখ ভেঙচি দিয়ে চায়ে চুমুক দিতে লাগলো আর বলল, আমার মেয়ের নাস্তা আর আমার নাস্তা এখানে দিয়ে যাও। তে চুপচাপ তাই করলো যেটা জিন বলল। একটু পর জাঙ্কুক নিচে আসলো আর টেবিলে বসলো। তে জাঙ্কুকের নাস্তা দিচ্ছে। তে তুমি বসে খেয়ে নাও, তারপর তোমাকে ওষুধ দিয়ে গিয়েছি, ওগুলো খেয়ে নিও। জিন আর জিমিন সেদিকে তাকালো, কিন্তু তাদের এই ব্যাপারটা সহ্য হলো না। তে বসে পড়লো। আরেম অনেক আগেই অফিসে চলে গিয়েছে। তারপর জাঙ্কুক আর তে দুজনে খাওয়া দাওয়া করে নেয়। জাঙ্কুক চলে যায় তার অফিসে আর তে সবকিছু ধুয়ে মুছে রাখে। তারপর দুপুরের রান্না বান্না করতে লাগলো। দুপুরের রান্না শেষে জিমিন এসে বলল, ভাবি আমাকে একটু পাস্তা বানিয়ে দাও তো, আমার খুব খেতে ইচ্ছে করছে। কিন্তু জিমিন, দুপুরের রান্না বান্না তো হয়ে গেছে, একটু পরে তো দুপুরের খাবার খাবে, এখন কি পাস্তাটা লাগবে? জিমিন এই কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। দেখলে মা, দেখলে তোমার ছেলের বউ আমাকে কি বলছে? কি হয়েছে মা, কি হয়েছে? আমি তাকে বললাম যে আমার খুব খিদে পেয়েছে, তুমি আমাকে একটু পাস্তা বানিয়ে দাও। সে আমাকে না করে বলে দিতে পারবো না। কি, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে পাস্তা বানিয়ে দিতে পারবে না বলেছো? বানিয়ে দিতে পারবো না এটা কখন বললাম জিমিন? আমি বললাম যে এখন দুপুর হয়ে গিয়েছে, এখন তো দুপুরের খাবার খাবে, পাস্তাটা কি এখনই লাগবে? আচ্ছা, তুমি যদি পাস্তা খেতে চাও আমি বানিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। থাক, লাগবে না, তুমি খাও বানিয়ে। আমার মেয়ে কি তোমারটা খাচ্ছে যে তুমি আমার মেয়েকে মুখের উপর না করে দিয়েছো? আজ
আসুক আমার ছেলে, তারপর তোমার হচ্ছে। মা, আপনারা কেন এমন করেন? আমি একটা বলি আর আপনারা শোনেন আরেকটা, আর আপনার ছেলে আসলে বলেন আরেকটা। কেন এমন করেন আমার সাথে? আমি তো সব কিছু করে দিই। আমি তো জিমিনকে বললাম যে শুধু দুপুর হয়ে গিয়েছে, দুপুরের খাবারই তো খাবে, একটু পর শুধু এইটুকুই বললাম। আর আপনারা এই কথা কোথা থেকে কোথায় বানিয়ে দিয়েছেন? কালও আমি কিছুই করিনি, কিন্তু আপনি কি না কি বলেছেন, আমি শুধু শুধু মার খেয়েছি। কি এত বড় বড় কথা, তাই না? আসুক জাঙ্কুক বাড়িতে, তারপর হচ্ছে। এটা বলেই জিন হনহন করে রুমে চলে গেল। জিমিনও মুখ ভেঙচি দিয়ে চলে যায়। তে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ সে জানে আজ তার সাথে কি হবে। রাতে জাঙ্কুক বাড়িতে আসে আর জিনও নালিশ করা শুরু করে দেয়। জিমিন ন্যাকা কান্না করে বলে, আমি শুধু ভাবিকে বিকেলে বলেছিলাম আমাকে একটু পাস্তা বানিয়ে দাও, আর ভাবি আমাকে মুখ ফুলিয়ে বলল আমি পারবো না, নিজের খাবার নিজে করে খাও। দেখ বাবা, আমি আমার বাপের বাড়ি চলে যাই, তুই থাক তোর বউ নিয়ে। এখানে আমরা বোঝা হয়ে গিয়েছি এখন। জাঙ্কুক রেগে উপরের দিকে তাকালো, কারণ তে ঘরে আছে। জাঙ্কুক এক মুহূর্ত দেরি করলো না, প্যান্টের বেল্ট খুলতে খুলতে উপরে চলে গেল। রুমে গিয়ে দেখলো তে শুয়ে আছে। সেই অবস্থায় জাঙ্কুক গিয়ে তেকে মারতে লাগলো। তে লাফ দিয়ে উঠে পড়লো। তে কিছু বুঝে উঠতে পারলো না। জাঙ্কুক এলো পাথারি বেল্ট দিয়ে মারতে লাগলো। কুত্তার বাচ্চা, তুই ভালো হলি না তাই না? আমাকে আবারও তোর নামে কমপ্লেন শুনতে হলো। বাসায় আসতে আসতে আজ তোকে আমি খুন করেই ফেলবো। বলেই জাঙ্কুক তের চুলের মুঠি ধরে ইচ্ছে মতো পিটাতে লাগলো। ফ্লোরে ছুঁড়ে ফেলে তের গলার ওপর পা তুলে দিয়ে বেল্ট দিয়ে এলো বেঠেরে মারতে লাগলো। তে অনেক আকুতি মিনতি করছে, কিন্তু জাঙ্কুক কোনো কথাই নিচ্ছে না। সে তার মতো ইচ্ছা মতো পিটাচ্ছে। জাঙ্কুক এবার শরীর থেকে সব পোশাক খুলে ফেলে। তারপর সেই খালি শরীরে জাঙ্কুক বেল্ট দিয়ে পিটাতে লাগলো। মুখের ওপর পা তুলে চেপে ধরে রাখলো। তের চিল্লানোর আওয়াজ জিমিন শুনছে। কুত্তার বাচ্চা, বল কি সমস্যা তোর? তুই কেন এমন করিস? তুই একটু সামলে থাকতে পারিস না? একদিন মার খেলে তোর ভালো লাগে না তাই না? প্রত্যেকদিন মার খাওয়া লাগে। জাঙ্কুক আমাকে আর মেরো না, আমার আর মেরো না, প্লিজ আমাকে ছেড়ে দাও জাঙ্কুক, আমি কিছু করিনি। বাস্তবে তোকে আজ মেরেই ফেলবো, সব ঝামেলা শেষ করে দেব। এখন দেখতেছি তুই একটা ঝামেলা, তোকে শেষ না করলে আমি শান্তি পাবো না। এটা বলে জাঙ্কুক ফ্লোরে বসে তের গলায় জোরে চেপে ধরলো। তের চোখ বেরিয়ে আসার উপক্রম, রক্ত জমে যাচ্ছে চোখে। তে বুঝতে পারলো তার বাঁচা হবে না। জাঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে থাকে। তারপর আগের কথাগুলো মনে পড়ে গেল। তের সেই মায়াবী চোখ, মায়াবী চেহারা, ধবধবে সাদা শরীরে, চোখের মধ্যে অন্যরকম একটা মায়া। এগুলো ভেবেই জাঙ্কুক তাড়াতাড়ি গলা ছেড়ে দিল আর তেকে বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে লাগলো। তে ঘন ঘন কাশতে লাগলো। কেন চাঁদ, কেন? কি হয়েছে আমাদের মধ্যে? এমন কেন হচ্ছে আমাদের মধ্যে? আগে তো এমন ছিল না, এখন কেন এমন হচ্ছে জান? কেন? কাপুরুষ হয়ে গেছি জান, কাপুরুষের মতো তোকে পিটাচ্ছি, সব কিছু এক মিনিটেই ধ্বংস হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল? যাকে কিনা নিজের জীবনের থেকেও ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, তাকে আমি মারছি। তার গায়ে হাত দিতে আমার বুকও কাঁপে না, হাতও কাঁপে না, এতটাই কাপুরুষ হয়ে গেছি আমি। জান, চোখ খোল জান। তেকে কোলে তুলে খাটে শুয়ে দিল। তের জ্ঞান নেই। জাঙ্কুক কান্না করছে আর নিজের হাতের দিকে তাকাচ্ছে। চলে যাব জান, তোকে নিয়ে অনেক দূরে চলে যাব, এখানে আর থাকবো না জান, এরপর আর থাকবো না, প্লিজ জান, চোখ খোল জাহান। তারপর জাঙ্কুক একটা কাপড় ভিজিয়ে তের শরীর মুছে দিল। তারপর মলম এনে সারা শরীরে মলম লাগিয়ে দিল, কারণ পুরো শরীরে দাগ হয়ে আছে। মলম লাগাচ্ছে আর কিস করছে। তারপর জাঙ্কুক গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো আর আলমারি থেকে সব জামা কাপড় বের করে গোছাতে লাগলো। তে এখনো কাপড় ছাড়া। জাঙ্কুক প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কাপড় চোপড় গুছিয়ে তের পাশে এসে বসলো আর তাকে তুলে বুকে জড়িয়ে ধরলো। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চলে যাব পাখি, অনেক দূরে চলে যাব তোকে নিয়ে, আর কোনো অত্যাচার সহ্য করতে হবে না। এটা বলে ছাড়া মুখে চুমু খেলো। তারপর তের শরীরে চাদর টেনে দিল আর একটা
সিগারেট ধরিয়ে জাংকুক বেলকনিতে চলে গেল। জাংকুক সিগারেট টানছে আর আকাশের দিকে তাকিয়ে আছে, তার চোখ থেকে অঝরে পানি ঝরছে। তারপর সিগারেটে কয়েকটা টান দিয়ে রুমে চলে এলো। তারপর তের পাশে শুয়ে তাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা জাংকুক তেকে ঘুম থেকে উঠে ডাকে। তে আস্তে আস্তে চোখ খুলল। জান, ওঠো, আমাদের বের হতে হবে। তে উঠে বসলো। তারপর এদিক ওদিক তাকিয়ে নিজের শরীরের দিকে তাকিয়ে থাকলো। কোনো জামা কাপড় নেই। তের কালকের সব কথা মনে পড়ে গেল আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। জাংকুক তেকে বুকে জড়িয়ে ধরে বলল, আর কান্না করতে হবে না কলিজা, তোমাকে নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, আর কোনো ঝামেলা হবে না। আমাকে তুমি মেরে ফেলো, ওর থেকে বাঁচিয়ে কেন রেগেছো? তোকে যদি কাল মেরে ফেলতাম তোর কি মনে হয় আমি বেঁচে থাকতাম? আমিও নিজেকে শেষ করে দিতাম। কিন্তু না পাখি, আমাদের এত তাড়াতাড়ি হার মানলে চলবে না। আমাদের জীবনে এখন অনেকখানি পড়ে আছে, জীবন গোছাতে হবে সোনা। আমাদের জীবনটা সুন্দর করে গোছাবো। আমাদের ছোট্ট একটা বাবু হবে, তোকে আর আমাকে মা বাবা বলে ডাকবে। সবকিছু আমি উপভোগ করতে চাই জান। এবার ওঠো, রেডি হয়ে নাও, আমরা এক মুহূর্তও দেরি করব না। তে কিছু আর বলো না, সে উঠে রেডি হয়ে নেয়। আর জাংকুক আর তে দুজনে নিচে নামে। জিন, আরেম, জিমিন সবাই নিচেই ছিল। জিন, জিমিন, আরেম, তে আর জাংকুকের হাতে বড় বড় দুটা লাগেজ দেখতে পায়। জাঙ্কুক বাবা, তোরা কই যাচ্ছিস এত সকালে? জাংকুক কোনো কথা না বলে সোজা আরেমের কাছে গিয়ে বলে, বাবা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমার বউকে নিয়ে। কারণ আমার বউকে নিয়ে তোমার বউয়ের আর তোমার মেয়ের খুব সমস্যা হয়। তাই আমি আমার বউকে নিয়ে, মানে তোমার বউরা আর মেয়ের ঝামেলাকে নিয়ে বাসা থেকে চলে যাচ্ছি। আমি আর কারোর সাথে কোনো কথা বলতে চাই না, তোমাকে বলে দিলাম। চলে যাচ্ছিস মানে? এসব কি বলছিস তুই বাবা? জাংকুক জিনের কথার কোনো উত্তর দেয় না। বাবা, আমরা আসি, তুমি ভালো থেকো। আমি দোয়া করি মন থেকে যে তোরা ভালো থাক। আর আমারও যদি বাড়িতে কোনো সমস্যা হয় তোকে ফোন দিব, আমাকে এসে নিয়ে যাস। আচ্ছা বাবা, আমাকে ঠিকানা দিস, আমি চলে যাব। ঠিক আছে বাবা, ভালো থেকো। এটা বলে জাংকুক তের হাত ধরে বেরিয়ে গেল। জিন অনেক ডাক দিল কিন্তু ওরা শুনলই না, ওরা চলে গেল। এটাই তোমার শাস্তি। এটা বলে আরেম চলে গেল রুমে। জিন কান্না করতে থাকে জাংকুকের জন্য। দেখতে দেখতে কিছু মাস কেটে যায়। জাংকুক আর তে অন্য এক শহরে এসেছে। তে প্রেগনেন্ট, জাংকুক চাকরি করে, তের খুব খেয়াল রাখে, কোনো কষ্ট আর এখন দেয় না। জাংকুক এখন নিজে রান্না করে তেকে খাওয়ায়, কারণ তে এখন প্রেগনেন্ট, 7 মাস চলছে। আর অন্যদিকে সুগা জিমিনকে তালাক দিয়ে দিয়েছে। এখন আরেম জিনের সাথে ঠিক করে কথা বলে না। জিন নিজের ভুল তো বুঝতে পারে, কিন্তু অনেক দেরিতে। 1 মাস পর তের ডেলিভারি হয়, একটা ছেলে হয়, যার নাম দেওয়া হয় তেজান। জাংকুক আর তের খুব আদরের। জাংকুক তেকে আর কোনো ফুলের টোকাও দেয় না, খুব যত্নে রাখে। ওকে এখন দাও, খাওয়াতে হবে তো। হ্যাঁ জান, এই নাও। তারপর জাংকুক তেজানকে তের কাছে দেয় আর তেজানকে ফিড দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর সুন্দর করে শুয়ে দেয়। জাংকুক তেকে জড়িয়ে ধরে আর বলে, আমাকে ঘুম পাড়াবে না জান? তে লজ্জা পায়, জাংকুকের কথার মানে বুঝে। জাংকুক তেকে কোলে নিয়ে খাটে যায় আর শুয়ে দেয় আর নিজের আত্মের জামা কাপড় সব খুলে ফেলে। আর তে জাংকুককে ভালোবাসা দিতে লাগে। তুমি আমার সুখ, তুমি আমার পৃথিবী, তুমি আমার চাঁদ, তুমি আমার আলো, তুমি আমার সব জান। খুব ভালোবাসি তোমাকে। আমার জীবনের প্রতিটি রাত আমাদের প্রথম বাসর রাতের মতো হোক পাখি। আই লাভ ইউ সো মাচ তেজাংয়ের আম্মু। আমিও তোমাকে অনেক ভালোবাসি জাংকুক। আমিও তোমাকে হারাতে চাই না। আই লাভ ইউ সো মাচ তেজাংয়ের আব্বু। তারপর ওরা দুজন দুজনকে সারা রাত ভালোবাসা আদান প্রদান করতে থাকে। বাকিটুকু তোমরা দেখে নাও, আমি আর বলবো না, কারণ এবার চ্যানেলে বাস খাইলে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না।